আপনারা কিতা এমন করেন ক্লাসও কিতা এমন করেন আমার পাগল হয়ে যায় ক্লাসও আওয়ার লাগে তার পরীক্ষা কালকে পরীক্ষা রাখিয়া ঘুম থেকে ফাল মারি উঠছে আম্মা আমার হেক্সাসও যাওয়া লাগবে আমার না গেলে হইতো না কিতা এমন অ্যাক্টিভিটি করেন ম্যাম তো আওয়ার লাগে পাগল হয়ে যায় বাচ্চাদের ডিসিপ্লিন বা পড়াশোনার বেশিরভাগ জিনিসটাই কিন্তু আসে পরিবার থেকে তো অবশ্যই এখানে বাবা মায়ের একটি উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এখন অনেক বাবা মা চিন্তা করেন যে আসলে আমি তো টাকা দিয়ে হ্যাক্সে ভর্তি করালাম কিডস ইংলিশে, তাইলে কেন আবার আমি বাসায় গিয়ে তাদেরকে গাইড করব? না, বাসায় গিয়ে তো পড়ানোর কোনো দরকার নেই। গেম বেস লার্নিং বা খেলার মাধ্যমে শেখা শিশুদের মেধা বিকাশে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আপনি মনে করেন? খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ গেম বেসড লার্নিংকে আমি মনে করি এটা একটা হিডেন এডুকেশন। কারণ বাচ্চারা মনে করছে যে তারা খেলছে, মজা করছে, বাট আসলে কিন্তু খেলার পাশাপাশি তারা অনেক জিনিস শিখছে, তাদের ব্রেনের ডেভেলপমেন্ট হচ্ছে। বাচ্চাদের অ্যাটেনশন বা মনোযোগ ধরে রাখা কেন শিক্ষকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ? এটা আসলে খুব বেশি চ্যালেঞ্জিং একটা বিষয়, কারণ আমরা এখন এমন একটা জেনারেশনকে টিচ করি যারা আসলে 15 থেকে 20 সেকেন্ডেই তারা ডিসাইড করে ফেলে যে এটাকে ইন্টারেস্টিং, একে আমরা স্কিপ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হ্যাক্স স্পটলাইটে আপনাদের স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আদ্রিতা চক্রবর্তী, ফ্যাকাল্টি মেম্বার অফ হ্যাক্স জিন্দাবাজার। কেমন আছেন না? এই তো ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার এই কিডস ইংলিশের যাত্রাটা কীভাবে শুরু হয়? শুরুটা আসলে খুব সাধারণভাবেই হয়েছিল। যখন আমাদের হেক্সাসে কিডস ইংলিশ প্রোগ্রামটা স্টার্ট হয়, তখন আমাকে সুলতান স্যার কল দিলেন যে আদ্রিতা, আমরা তো এরকম কিডস ব্যাচগুলো স্টার্ট করতে যাচ্ছি, সো আই ইউ ইন্টারেস্টেড? তো আমি খুব এক্সাইটেড ছিলাম। আমার বাচ্চাদের সাথে কাজ করার প্যাশনটা অনেক ছোটোবেলা থেকেই কাজ করছিল। সো আমি স্যারকে এক কথায় বললাম যে ইয়েস স্যার, আমি রাজি আছি। তো ওইভাবেই শুরু আর কি। কিডস ইংলিশ তো কয়েক বছর হয়ে গেছে, মেবি না এক বছর? হ্যাঁ 1 বছর হয়ে গেছে। তো 1-1.5 বছর। হ্যাঁ 1-2 বছর হবে। তো 1-2 বছর আগে কি আপনি হ্যাক্সে ছিলেন, হ্যাক্সে ক্লাস করিয়েছিলেন? হ্যাঁ, আমি ছিলাম, এর আগেও ছিলাম। আমি তখন ফুল টাইম ছিলাম বা আইএলটিএসের সাথে আইএলটিএসের ক্লাসগুলোতে যেতাম, বা স্পিকিং ক্লাব, স্পিকিং কেয়ার প্লাস রিডিং রাইটিং কেয়ারের সাথে যুক্ত ছিলাম। বাট এখন পুরোটাই কিডসের সাথে আছি। বাচ্চাদের সাথে কাজ করার আগ্রহটা কিভাবে আসলো আসলে? এটা যদি বলি তাহলে আমি আরও কিছু ঘটনা একটু শেয়ার করি স্যার। আমার ছোটোবেলা থেকে আমি আসলে একটা এক্সটেন্ডেড ফ্যামিলি থেকে বিলং করি, বা লার্জ ফ্যামিলি থেকে বিলং করি। সো আমার যে কাজিনরা ছিল তাদেরকে ছোটোবেলা থেকে আমার পড়াতে অনেক ভালো লাগে। এটা ছাড়াও আমি আমার স্কুল লাইফে স্কাউট করতাম। আমি প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডও পেয়েছি। তো সেই সূত্রে আমি প্রেসিডেন্ট স্কাউট পাওয়ার আগে বা ওই মুহূর্তে নতুন যারা স্কাউট এসে যুক্ত হতো তাদেরকে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিতাম। তো ওই জায়গা থেকে ওদের সাথে কাজ করতে করতে আমার বাচ্চাদের সাথে কাজ করার প্রতি একটা আলাদা ফ্যাসিনেশন কাজ করতো স্যার। সো তখন থেকেই বিষয়টা আর কি। আপনার প্রথম কিডস সেশন বা কিডসের ক্লাসটা নেওয়ার অভিজ্ঞতাটা কেমন ছিল? কিছুটা নার্ভাস ছিলাম, কারণ ওইভাবে তো ওরকম ফর্মালি ওইটা আমার জন্য এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। তো কিছুটা নার্ভাস ছিলাম। আবার যেহেতু আমার বাচ্চাদের সাথে কাজ করতে ভালো লাগে, সো সেই জায়গায় এক্সাইটমেন্টও ছিল। সো বোথ নার্ভাস প্লাস এক্সাইটমেন্ট, নার্ভাসনেস এক্সাইটমেন্ট বোথ ছিল, দুইটাই ছিল স্যার। একজন ট্রেনার হিসেবে বড়দের ক্লাস নেওয়া আর বাচ্চাদের ক্লাস নেওয়ার মধ্যে পার্থক্যটা কি দেখেন আপনি? পার্থক্য তো অবশ্যই আছে। বড়রা আসলে লজিক খুঁজে বা তারা মাথা দিয়ে চিন্তা করে, আর বাচ্চারা আসলে মন দিয়ে, তারা কানেকশনটা খুঁজে। এটা হচ্ছে গিয়ে সব থেকে বড় ডিফারেন্স তাদের মধ্যে। আরেকটা জিনিস, বড়রা কিন্তু যে কোনো কথায় বা যে কোনো ভুল হলেও খুব তাড়াতাড়ি রিয়েক্ট করে না, বাট বাচ্চারা কিন্তু খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্টলি একটা রিয়াকশন দিয়ে দেয়। সো ওই দিক দিয়ে আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হয়, প্লাস অনেকটা ফ্রেন্ডলি থাকতে হয় বাচ্চাদের সাথে, প্লাস এনার্জেটিক থাকতে হয়। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স। আপনার অভিজ্ঞতা অনুযায়ী বাচ্চারা কিভাবে, কোন পদ্ধতিতে সবচেয়ে দ্রুত স্বাচ্ছন্দ্যে শেখে? আমাদের যে ট্র্যাডিশনাল টিচিংটা আছে ওই কনসেপ্টটা থেকে বের হয়ে আসতে হয়। ওই বোরিং টিচিংটা তারা পছন্দ করে না, একটু ইন্টারেস্টিং ওয়েতে তাদেরকে পড়াতে হয়। যেমন আমরা যদি বলি গেমিং অ্যাক্টিভিটি দরকার, তারপর স্টোরি টেলিং, এটা তারা অনেক আনন্দ পায়। কারণ আমরা যদি স্যার কোনো গ্রামারের রুল তাদেরকে গতানুগতিকভাবে বোঝাতে যাই, সেটা কিন্তু তারা ওইভাবে গ্রহণ করে না বা অ্যাকসেপ্ট করে না। বাট ওইটা যদি আমরা কোনো রোল প্লে বা ক্যারেক্টারের মাধ্যমে প্রেজেন্ট করি, এটা তারা অনেক ভালোভাবে এটা অ্যাকসেপ্ট করে। প্লাস আমরা চাইলে ভিজুয়ালস ইউজ করতে পারি, বিভিন্ন ভিডিওস শো করতে পারি, এই জিনিসগুলো তারা অনেক ভালোভাবে গ্রহণ করে, প্লাস ওইটা থেকে শিখতেও তারা আগ্রহী থাকে। ক্লাসে অনেক সময় লাজুক বা লজ্জা পায় এরকম কিছু স্টুডেন্ট থাকে, হ্যাঁ, তাদের পার্টিসিপেশন বাড়াতে আপনার স্পেশাল স্ট্র্যাটেজি কি? স্পেশাল স্ট্র্যাটেজি বলতে প্রথমত আমি বলবো যে তাদেরকে ওই কাজটাতে কমফোর্টেবল ফিল করানো। কারণ যে
ইন্ট্রোভার্ট টাইপের স্টুডেন্টরা থাকে তারা কিন্তু খুব সহজে কোনো কিছুর উত্তর দিতে বা রেসপন্স করতে তেমন একটা ইজি ফিল করে না, আনইজি ফিল করে। তো প্রথমত তাদেরকে ওই পরিবেশে একটু কমফোর্টেবল ফিল করানো। সেকেন্ড হচ্ছে গিয়ে আই থিঙ্ক অ্যাপ্রিসিয়েশনটা ম্যাটার করে, যে ওরা যদি কোনো উত্তরে ট্রাই করে আমরা কখনো বলবো না যে না তারা ভুল উত্তর দিয়েছে। অবশ্যই আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবো যে না ইউ আর অলমোস্ট কারেক্ট, ইউ আর 90% কারেক্ট। তখন তারা কি একটা ইন্সপিরেশন পায় যে না আমি তো পুরোটা ভুল বলিনি, অ্যাটলিস্ট আমার অনেক মানে 90% রাইট হয়েছে। তো এইভাবে তাদেরকে কমফোর্টেবল ফিল করানো, অ্যাপ্রিসিয়েশন। আরেকটা জিনিস আমি মনে করি যে গিফট দেওয়ার মাধ্যমে, যে যদি তুমি এটা আনসার করতে পারো দেন তোমার জন্য একটা গিফট আছে। তো ওই জিনিসগুলো ওদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে বা তাদের পার্টিসিপেশনটা ক্লাসে বাড়িয়ে দেয়। হ্যাঁ, অপরদিকে আবার কিছু বাচ্চা আছে হাইপার অ্যাক্টিভ বা বেশি চঞ্চল। হ্যাঁ। তো এই বাচ্চাদেরকে ম্যানেজ করার আসলে সিক্রেট টেকনিকটা কি? আমি তাদের এই এনার্জিটাকে, এক্সট্রা এনার্জিটাকে আমি আসলে পজিটিভলি নিই। তো তাদের এনার্জিটাকে আমি অন্যভাবে ইউজ করার ট্রাই করি, একটু রিডিরেক্ট করি। যেমন তাদের ওই এনার্জিটাকে যদি আমরা লিডারশিপের ক্ষেত্রে একটু ট্রাই করি, যেমন আমরা কোনো একটা কম্পিটিশন বা গেম খেলছি, তখন যদি ওই হাইপার অ্যাক্টিভ যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে আমরা লিডার বানিয়ে দিই, তখন কি করবে তারা ওই লিডারশিপের জায়গা থেকে তারা চঞ্চলতাটা বাদ দিয়ে রেসপন্সিবিলিটিতে বেশি ফোকাস করে। তো ওই যে তারা একটু ক্রিয়েটিভও হয়, সো ওই জিনিসগুলো তারা ভালো করে হ্যান্ডেল করতে পারে। প্লাস তাদেরকে লিডার বানানো বা ওই রকম অ্যাক্টিভিটিতে তারা যাতে লিড দিতে পারে ওই জিনিসটাই ট্রাই করি। বাচ্চাদের অ্যাটেনশন বা মনোযোগ ধরে রাখা কেন শিক্ষকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ? এটা আসলে খুব বেশি চ্যালেঞ্জিং একটা বিষয়, কারণ আমরা এখন এমন একটা জেনারেশনকে টিচ করি যারা আসলে 15 থেকে 20 সেকেন্ডেই তারা ডিসাইড করে ফেলে যে এটাকে ইন্টারেস্টিং নাকি আমরা স্কিপ করব। যেমন আগের যুগের বাচ্চাদের কথা যদি বলি, তারা কিন্তু 30 মিনিটসের কার্টুন দেখে তারপর তারা হ্যাপি হতো। কিন্তু এখনকার যুগে যদি 15-20 সেকেন্ড তারা যে দেখে এটা ইন্টারেস্টিং না, তাহলে কিন্তু তারা সোয়াইপ করে ফেলে। সো দ্যাটস ওয়াই তাদেরকে তারা খুব তাড়াতাড়ি বোরিং ফিল করে ফেলতে পারে। সো এর জন্য ওদের অ্যাটেনশনটা ধরে রাখা একটু টাফ হয়ে যায় স্যার। গেম বেজ লার্নিং বা খেলার মাধ্যমে শেখা শিশুদের মেধা বিকাশে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আপনি মনে করেন? খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ গেম বেসড লার্নিংকে আমি মনে করি এটা একটা হিডেন এডুকেশন। কারণ বাচ্চারা মনে করছে যে তারা খেলছে, মজা করছে, বাট আসলে কিন্তু খেলার পাশাপাশি তারা অনেক জিনিস শিখছে, তাদের ব্রেনের ডেভেলপমেন্ট হচ্ছে। তো গেমের মাধ্যমে যে শুধু তারা পড়াশোনাই করছে বা নতুন কিছু শিখতে পারছে এটা না, আরও কিছু সফট স্কিল তারা শিখতে পারছে। যেমন আমি যদি বলি কমিউনিকেশন স্কিল, টিম ওয়ার্ক, এই জিনিসগুলো কিন্তু গেমের মাধ্যমে তারা শিখতে পারছে। সো দ্যাট ইজ রিয়েলি ভেরি ইম্পর্ট্যান্ট। ভাষা শেখার ক্ষেত্রে স্টোরি টেলিং বা গল্প বলাটা আসলে কতটা কার্যকর? এটা খুবই কার্যকর একটা উপায়। যদি আমি বলি আসলে মানুষ বা হিউম্যান বিইং ফ্যাক্টসের থেকে স্টোরিজ অনেক ভালো মনে রাখতে পারে। তো আমরা যদি যে কোনো বিষয় আমরা স্টোরির মাধ্যমে বা ক্যারেক্টারের মাধ্যমে আমরা প্রকাশ করি বা আমরা প্রেজেন্ট করি, তখন কিন্তু বাচ্চারা সেটা খুব সহজে মনে রাখতে পারে। আমরা গতানুগতিক ধারায় যদি সেটা প্রেজেন্ট করি, তারা ওটাতে ইন্টারেস্ট ফিল করবে না বা সেটা মনেও রাখবে না। খুব কম সময়, ক্লাসের সময়টুকু মনে রাখলো, তারপরে হয়তো ভুলে যাবে। বাট আমরা যদি সেটা স্টোরির মাধ্যমে প্রেজেন্ট করি, ওই গল্পগুলা সেটা ইমোশনাল হতে পারে বা এনার্জেটিক বা ফানি কিছু হতে পারে, এটা কিন্তু তারা অনেকদিন মনে রাখে। সো এটা খুবই কার্যকর একটা উপায়। একটি শিশুর শেখার যাত্রায় বা লার্নিং জার্নিতে তার অভিভাবকের গুরুত্বটা কতটুকু? এই ক্ষেত্রে অভিভাবকরা আসলে খুবই উল্লেখযোগ্য একটি ভূমিকা পালন করে থাকেন। তার কারণ হচ্ছে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থী তিনজন যখন একই সারিতে থাকবেন বা একই সাথে তারা যখন সমন্বয় করে কাজটা করবেন বা তখন আসলে শিক্ষাটা অনেক স্ট্রংগেস্ট হয়ে যায় বা শিক্ষাটা ফলপ্রসূ হয়। তো অবশ্যই এখানে বাবা মায়ের বাচ্চাদের ডিসিপ্লিন বা পড়াশোনার বেশিরভাগ জিনিসটাই কিন্তু আসে পরিবার থেকে। তো অবশ্যই এখানে বাবা মায়ের একটি উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এখন অনেক বাবা মা চিন্তা করেন যে আসলে আমি তো টাকা দিয়ে হ্যাগজে ভর্তি করালাম কিডস ইংলিশে, তাইলে কেন আবার আমি বাসায় গিয়ে তাদেরকে গাইড করব? না, বাসায় গিয়ে তো পড়ানোর কোনো দরকার নেই, সেটা তো আমরা বলছি না। অন্যভাবে সাপোর্ট দেয়া, যেমন সে একটা কিছু অ্যাচিভ করলো, যেমন সে আজকে একটা প্রাইজ পেয়েছে, ওইটা সেলিব্রেট করা। বাচ্চার ওই অ্যাচিভমেন্টটা সেলিব্রেট করাটা অনেক বেশি জরুরি। আরেকটা জিনিস যেটা করতে পারেন, যে তার আজকে কী শিখলো ওই জিনিসটা একটু আলোচনা করা, যে আজকে ক্লাসে তুমি কী করেছো, কী শিখেছো বা কী অ্যাক্টিভিটি করেছো, কী মজাদার জিনিস ঘটেছে, ওই জিনিসগুলো আলোচনা করলে তারা একটু বেশি ইন্সপায়ার্ড হয়। আরেকটা জিনিস যেটা করা উচিত বলে আমি মনে করি যে অন্যান্য বাচ্চাদের সাথে তাদেরকে কম্প্যারিজন না করাটা, এটা তাদেরকে অনেক বেশি ডিমোটিভেট করে ফেলে। প্রতিটা বাচ্চাই কিন্তু ইউনিক, সো এই জিনিসটা একটু অ্যাভয়েড করলেই হয়। এটুকু সাপোর্টই দরকার বাসায় যাওয়ার পর। যদি অভিভাবকরা বাসায় পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট না দেন, তবে শিশুর উন্নতিতে তার প্রভাব কতটা পড়ে?
এটা আসলে খুবই একটি নেতিবাচক প্রভাব পড়ে। যেমন আমি যদি একটা বাস্তব একটি উদাহরণ দিই, আমি আমাদের প্রথম দিকের একটা কিডস ব্যাচ থেকে বলছি। তো তারা 2 ভাই-বোন একই কিডস ব্যাচে পড়তো, একই ব্যাচে পড়তো। তো ভাই যে ছিল সে একটু বড় ছিল এবং সে খুবই ট্যালেন্টেড ছিল, মাল্টি ট্যালেন্টেড। সে ক্লাস 5 বা 6 এ পড়তো। বাট তার ইংলিশের পাশাপাশি সে কোডিং, প্রোগ্রামিং করতো এই বয়স থেকে। সো আই থিংক বুঝতে পারছেন সে কতটুকু ট্যালেন্টেড ছিল। জি। বাট ওইদিকে বোন একটু পিছিয়ে হয়তো ছিল। শুরুতে সে ক্লাসে আর যখন আসতো তার ছোট বোন, সে খুব বেশি হাসিখুশি ছিল, সব কিছুতে রেসপন্ড করতো। বাট হয়তো কিছুদিন যাওয়ার হঠাৎ করে 1 মাস পরে দেখা গেল যে না, সে আর কিছুতে রেসপন্স করছে না, মন খারাপ থাকে বা তেমন কিছুতে পার্টিসিপেট করছে না গেম বা কোনো কম্পিটিশনে। তখন যখন আমরা তার সাথে একটু পার্সোনালি কথা বলি, যেহেতু আমরা স্টুডেন্টদেরকে কমফোর্ট ফিল করাই, সো তারা হচ্ছে কমফোর্টেবল ফিল করাই, সো তারা আমাদের সাথে এই জিনিসগুলো হয়তো ফ্রিলি আলোচনা করে। তো তার সাথে কথা বলার পর সে বলল যে না, তার ভাইয়া তো অনেক ভালো, পড়াশোনা অনেক ভালো, বা বাবা মা সবসময় ভাইয়াকে অ্যাপ্রিসিয়েট করেন, আমাকে অ্যাপ্রিসিয়েট করেন না, বা এগুলো নিয়ে হয়তো তাকে সবসময় কথা শোনানো হয় যে ভাইয়া পারছে, তুমি কেন পারছো না, ও এটা করতে পারতেছে, তুমি কেন পারছো না। সো এই জিনিসটার কারণে কিন্তু সে অনেকটা বেশি ডিমোটিভেটেড হয়ে গেছে, সে তার কনফিডেন্সটা হারিয়ে ফেলেছে। সো যদি গার্জিয়ানরা বা প্যারেন্টসরা সাপোর্ট না দেন, বাচ্চারা কিন্তু তাদের কনফিডেন্সটা হারিয়ে ফেলবে। সো খুব নেতিবাচক একটা প্রভাব পড়ছে, বাচ্চাদের গ্রোথে কিন্তু একটা বাধা চলে আসছে। সো অবশ্যই প্যারেন্টসদেরকে এই জিনিসটা খেয়াল রাখা উচিত। হ্যাকজাস জিন্দাবাজারে কিডস ইংলিশের তো কয়েকটা সেক্টর আছে, তো সেক্টরগুলো আসলে কি কি? এখানে আমরা 4টা সেক্টর দেখি। ক্লাস 1 এবং 2 এর স্টুডেন্টসদের জন্য রয়েছে স্টার্টার্স, কিডস স্টার্টার্স প্রোগ্রাম। ক্লাস 3-4 এর বাচ্চাদের জন্য রয়েছে কিডস মুভার্স। 5-6 এর জন্য রয়েছে ফায়ার্স এবং ক্লাস 7-10 এর স্টুডেন্টসদের জন্য রয়েছে জুনিয়র ইংলিশ প্রোগ্রাম। এ পর্যন্ত কয়টি ব্যাচ পড়িয়েছেন? আমি এই পর্যন্ত 4টি ব্যাচ পরিচালনা করেছি। এই 4টি ব্যাচ পরিচালনা করার সময় কি এমন কোনো ঘটনা আছে যে আহ, কোনো স্টুডেন্ট আছে না যারা অনেক উইক থাকে, তাদেরকে কি আপনারা মানে ডেভেলপ করার চেষ্টা করেছেন? আছে তো। আমি যদি রিসেন্ট ব্যাচ থেকে 2টি ঘটনা বলি, তাহলে একটা স্টুডেন্ট ছিল যে প্রথমেই টাং টুইস্টার বা এগুলোতে কোনো জিনিসে তেমন একটা রেসপন্স করতো না। যেমন প্রথমে সে টাং টুইস্টার বললে তাকে বলতে বলার জন্য বলে সে 2 বার বা 3 বার বলতো। বাট লাস্ট ক্লাসে সে 43 টাইমস বলেছে, রেকর্ড করেছে সে। এর থেকে বেশি আর কেউ বলেনি। সো এটা অবশ্যই তার অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে, এর জন্যই সে এই জায়গায় এসেছে। আর আরেকটা জিনিস যদি বলি, এটা একজন গার্জিয়ান বলেছেন। উনি ক্লাসে এসে আমাকে ডাকার পর, আমি বাইরে যাওয়ার পর বলছেন যে আপনারা কিতা এমন করেন ক্লাসও, কিতা এমন করেন, আমার ফাগল হয়ে যায় ক্লাসও আওয়ার লাগে। তার পরীক্ষা কালকে, হ্যাঁ পরীক্ষা রাখিয়া হ্যাঁ ঘুম থেকে ফালমারি উঠছে, আম্মা আমার হেক্সাসও যাওয়া লাগবে, আমার না গেলে হইতো না। কিতা এমন অ্যাক্টিভিটি করেন ম্যাম, হে তো আওয়ার লাগে ফাগল হয়ে যায়। সো আমি মনে করি এটা আমার জন্য একটা অ্যাচিভমেন্ট তার। এবং তারপর উনি বলেছেন যে না, তার অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে, তিনি অনেক হ্যাপি আছেন এখানে দেওয়ার পর, উনি অনেক স্যাটিসফাইড। সো হ্যাঁ, আমি মনে করি এটা আমার জন্য অ্যাচিভমেন্ট। কোনো সময় কি নেগেটিভ কোনো রিভিউ পান অভিভাবকদের কাছ থেকে? হ্যাঁ, কারণ আমাদের অনেকের মধ্যেই একটা জিনিস থাকে, একটা চিন্তাধারা থাকে যে না, আমি আজকে ভর্তি হয়েছি, এই 1 সপ্তাহ পর আমার বাচ্চারা গড়গড় করে ইংলিশ বলা শুরু করে দেবে। তখন আসে যে না, সে তো বাসায় তেমন একটা ইংলিশ বলছে না, তার ইমপ্রুভমেন্ট আসছে না। তো তখন আমরা বলি যে না, মনে করেন আমরা একটা সিড, একটা চারা যখন রোপণ করি, সেটাকে একদিনেই বড় হয়ে যায়? একটু সময় দেওয়া লাগে। আর এটা তো একটা ল্যাঙ্গুয়েজ, এটা তো টাইম নিবে। ওই ধরনের কখনো মাঝে মধ্যে আসে আর কি। কোনো শিশুর এমন কোনো কথা বা আচরণ কি আছে যা আপনাকে ইমোশনালি টাচ করেছে? আছে। আমাদের যখন ব্যাচ এন্ডিং হয়, তখন তারা হচ্ছে গিয়ে কার্ডস বানায়। হ্যান্ডমেড কার্ডস, হ্যান্ড রিটেন কার্ডস। তো সেখানে আমার ছবি আঁকবে, প্লাস আমাকে নিয়ে বিভিন্ন কমেন্টস লিখবে, প্লাস ওরা ক্লে দিয়ে বিভিন্ন অ্যানিমেল বা বিভিন্ন জিনিস বানিয়ে গিফট করে। ওই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড আরেকটা জিনিস যদি আমি শেয়ার করি, আমার একটা স্টুডেন্ট, আমার নাম তো আদ্রিতা। তো সে আমাকে ডাকে আদরিতা ম্যাম। তো আমি জিজ্ঞেস করলাম হোয়াই? তখন সে বলল, ম্যাম আপনি আমাদের সবাইকে অনেক আদর করেন, দ্যাটস ওয়াই আমি আপনাকে আদরিতা ম্যাম ডাকি। সো এই জিনিসটা আমাকে অনেক বেশি ইমোশনালি টাচ করেছে। যারা নতুন শিক্ষক হিসেবে বাচ্চাদের নিয়ে কাজ করতে চায়, তাদেরকে আপনি কী টিপস দিবেন? তাদের জন্য যে টিপসগুলো থাকবে সেটা হচ্ছে, প্রথমেই পেশেন্স থাকাটা সব থেকে বেশি জরুরি। সেকেন্ডলি কমিউনিকেশন স্কিল, কারণ বাচ্চাদের সাথে কমিউনিকেশন করা, তাদেরকে কমফোর্টেবল ফিল করানোটা আসল। অ্যান্ড থার্ডলি স্মাইলি ফেস, তাদের সাথে কখনো রুড হওয়া যাবে না, স্ট্রিক্ট হওয়া যাবে না, সবসময় হাসি মুখে তাদের সাথে কথা বলা লাগে। সো এই 3টা জিনিস আমি মনে করি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। একজন দক্ষ কিডস ট্রেনার হওয়ার জন্য পড়াশোনার বাইরে আর কি কি সফট স্কিল থাকা জরুরি? কমিউনিকেশন স্কিল সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কমিউনিকেশন স্কিল। তাছাড়া আমি বলবো অ্যাক্টিং স্কিল, কারণ বাচ্চাদের সামনে অ্যাক্টিং করা লাগে, কারণ যাতে তারা এন্টারটেইনড হয়। সো এন্টারটেইনিং স্কিলটা থাকা উচিত। এই ধরনের কিছু স্কিল মাস্ট।
ভবিষ্যতে এই সেক্টরে নিজেকে কোথায় দেখতে চান? আমার আসলে এই সেক্টরটা নিয়ে অনেক স্বপ্ন আছে। কারণ ছোটবেলা থেকেই আমার এই টিচিং প্রফেশনটা নিয়ে আলাদা একটা ফ্যাসিনেশন কাজ করে। সেটা মেবি আমি কিছুটা জেনেটিক্যালি পেয়েছি। কারণ আমার বাবা-মা ২ জনই টিচার। তো ছোটবেলা থেকেই এই প্রফেশনটা আমাকে অনেক অ্যাট্রাক্ট করে। তো হ্যাঁ, অবশ্যই তাও স্পেশালি আমার কিডস জোনটা নিয়ে কাজ করার অনেক ইচ্ছা। অবশ্যই অনেক বড় স্বপ্ন আছে। দেখা যাক কি হয় স্যার। ক্লাসে দুষ্ট স্টুডেন্ট বা কিউট স্টুডেন্ট কাদের বেশি মনে থাকে? নাইস কোয়েশ্চেন। আচ্ছা, কিউট স্টুডেন্ট যারা থাকে তাদের তো আসলে সব টিচারই পছন্দ করে বা টিচারদের চোখে পড়ে। বাট দুষ্টু স্টুডেন্ট যারা থাকে তাদেরকে শুধু টিচার না, তাদেরকে কিন্তু বাকি স্টুডেন্টসরাও মনে রাখে তাদের দুষ্টুমির জন্য। আর আমি যদি পার্সোনালি আমার কথা বলি তাহলে হয়তো দুষ্টু স্টুডেন্টদেরকে একটু বেশি মনে থাকে। ধন্যবাদ ম্যাম আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং হেক্সা স্পটলাইটে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ স্যার আমাকে হেক্সা স্পটলাইটে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে, অন্য কোনো হেক্সা স্পটলাইটে।